নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার, মন্তব্য শামসুজ্জামান দুদুর। ভোটে যেতে প্রস্তুত জামায়াত, বললেন গোলাম পরওয়ার। মাথায় কাফন বেঁধে দেশজুড়ে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল, ৬ দফা দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। বৈদেশিক সম্পর্ক ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছেন কূটনীতিকরা, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। এবং দাম বাড়লেও কমেনি ভোজ্য তেলের সংকট, বেড়েছে পেঁয়াজের দর, সবজির সরবরাহ কম, স্বাভাবিক মুরগির বাজার। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়ামিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এমন বিভ্রান্তিমূলক কথা বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ আয়োজিত বিএনপির গুম হওয়া সকল নেতাকর্মীদের অবিলম্বে সন্ধানের দাবিতে যুব সমাবেশে এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, এ সরকারের কাজকর্ম দেশবাসী উদ্বিগ্ন। শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, বিএনপি যেন দেশের জনগণের সমর্থন আদায় করে সুষ্ঠু নির্বাচনে সরকার গঠন করতে না পারে, সেজন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে। গত 15 বছর দেশের গণতন্ত্রকে যারা ধ্বংস করেছে তাদের কোনো না কোনোভাবে রক্ষা করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। সেটাও আমরা বুঝি না। বিএনপিকে পাশ কাটানোর জন্য বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে, মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য অনতি বিলম্বে একটি রোডম্যাপ ঘোষণা করেন। কবে নির্বাচন হবে, কোন মাসে হবে, কোন সময়ে হবে, আপনারা একবার ডিসেম্বর একবার জুন, এই ফাজলামি বাদ দেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার এবং পর্যাপ্ত সংস্কার সম্পন্ন করে প্রধান উপদেষ্টা যে সময় সীমা বেঁধে দিয়েছেন, সেই সময়ের মধ্যেই নির্বাচনে যেতে প্রস্তুত জামায়াত। সকালে কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনা ভেবেছিল ইসলামী দলগুলোকে দমন পীড়ন ও নিষিদ্ধ করলেই ক্ষমতায় টিকে থাকতে পারবেন। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে গিয়ে জনগণ হাসিনাকে নিষিদ্ধ করে দিয়েছে। কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এটিএম মাসুম। নির্বাচনী প্রক্রিয়া আবার নিরপেক্ষ তৃণমূল করার জন্য পুলিশের সংস্কার, জনপ্রশাসনের সংস্কার, সংবিধানের সংস্কার, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সহ ন্যূনতম সংস্কার শেষ করে আর খুনি হাসিনা তার সহযোগীরা রক্তের বন্যায় যারা দেশকে ভাসিয়ে দিয়েছে তাদের বিচার দৃশ্যমান করে এই সময়ের মধ্যে নির্বাচন দেবেন, আমরা সেই নির্বাচনে যাই। 6 দফা দাবির ব্যাপারে সুনির্দিষ্ট ঘোষণা না আসায় সারা দেশে একযোগে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী জুমার নামাজ শেষে সারা দেশে একযোগে এই গণমিছিল শুরু হয়। এর আগে গতকাল দাবির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন শিক্ষার্থীরা। প্রায় 4 ঘন্টা বৈঠক শেষে শিক্ষার্থীদের প্রতিনিধি দল অসন্তুষ্টি প্রকাশ করে বলেন, তাদের দাবির বিষয়ে সরকারের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই, তাই নতুন কর্মসূচি ঘোষণা দেন তারা। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রধান কার্যনির্বাহী সদস্য জুবায়ের পাটোয়ারি বিষয়টি নিশ্চিত করেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরা সহ বৈদেশিক সম্পর্ক ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে পররাষ্ট্র মন্ত্রণালয়। সকালে রাজধানীতে ফরেন সার্ভিস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি স্বাধীনতা যুদ্ধের তৎকালীন কূটনৈতিকদের বীরত্ব ও সাহসের ইতিহাসকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। মেহরাব সুমনের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজন করা হয় ফরেন সার্ভিস দিবস 2025।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব সহ সাবেক রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে কলকাতা হাই কমিশন থেকে প্রথম কূটনীতিকরাই সমর্থন জানিয়েছিল। এই দিনটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যে সেটা হলো যে এই যে পতাকা উত্তোলন এবং আনুগত্য ঘোষণা, এর মাধ্যমে কিন্তু শুধু যে একটি পররাষ্ট্র সার্ভিস বা একটা মিশন সৃষ্টি হলো তা কিন্তু এটা কিন্তু মুক্তিযুদ্ধ একটা সম্পূর্ণ অন্য রকমের মাত্রা পেয়ে গেল এবং সেটা সমস্ত বিশ্বে এটাকে কিন্তু সেভাবেই দেখা হয়েছে। নতুন একটা মাত্রা আসলে যে একটা স্বাধীন দেশের একটি মিশন কাজ করছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি এবং রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে। ট্যারিফের প্রসঙ্গ উঠেছে এবং আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাণিজ্য বাধা কমিয়ে আনতে, এবং আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো যেই দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি তোমাদের এইটুকু বলেছি। আর যিনি আমাদের পাশের অঞ্চল থেকে ছিলেন তাদের মূল ফোকাসটা ছিল আসলে বার্মা। এই ব্যাপারে আমার অবস্থান আপনাদেরকে আমি বহুবার বলেছি। আমি এক্স্যাক্টলি একই কথা তাদেরকে বলেছি যে আসলে রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে যদি ওখানে যুদ্ধ শেষও হয়ে যায় তারপর শান্তি আসবে না। অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, বৈষম্য দূরীকরণে বর্তমান তরুণ সমাজ আরও বেশি উদ্যমী এবং পরিশ্রমী। এই জেনারেশনটা আমার কাছে মনে হয়েছে, আমি সেই ৭১-এর চোখ দিয়ে যখন দেখি, এই জেনারেশন অনেক বেশি এনার্জেটিক। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ধর্ম উপদেষ্টা আল্লামা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, এবছর হজের খরচ কমানো হয়েছে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ধুলিয়া মাদ্রাসা মাঠে আল্লামা আব্দুর রহমান শাইখ দুলিয়ার জীবন ও কর্ম নিয়ে একটি গ্রন্থের প্রকাশনা এবং তার জীবন কর্ম শীর্ষক আলোচনায় একথা বলেন তিনি। এতে অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে হিন্দের সহসভাপতি সাইদ আরশাদ মাদানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা হাবিবুর রহমান। এবারে রমজান মাসে প্রায় সব ধরনের পণ্যের দাম স্বাভাবিক থাকলেও এখন ক্রমেই তা বাড়তে শুরু করেছে। গেল কয়েকদিন এই ব্যবধানে হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম, আর সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে 14 টাকা। বেড়েছে দু একটি সবজির দামও। রমজানে যেভাবে নজরদারি হয়েছে সেটি এখন না থাকায় বাড়ছে দাম। আবির হোসেন ক্যামেরায়, কাউসার আহমেদের রিপোর্ট। বিগত বছরগুলোতে রমজানে পণ্যের দাম বাড়লেও এবার উল্টো চিত্র দেখা গিয়েছে রাজধানীর বাজারগুলোতে। সে সময়ে না বাড়লেও এখন নাগালের মধ্যে থাকা পণ্যের দাম বাড়তে শুরু করেছে প্রতিনিয়ত। বাজারে সবচেয়ে স্বস্তিতে থাকা পেঁয়াজের দাম বাড়ছে লাগামহীনভাবে। 3 দিনের ব্যবধানে বেড়েছে 15 থেকে 20 টাকা। বেড়েছে তেলের দামও। পেঁয়াজ বৃষ্টির কারণে পেঁয়াজ দেশ থেকে আইতেছে না, এই জন্য বাজার বাড়ছে। পেঁয়াজ 60 টাকা কেজি আরো বাড়ার সম্ভাবনা আছে। ডলারের দাম বৃদ্ধি, ইন্টারন্যাশনাল বাজারও তেলের দাম বেশি, এই জন্য এই রেটটা বাড়ানো হয়েছে। আরও বাড়বে না, মনে হয় না একবার। মিল মালিকদের ট্যাক্স যখন যুক্ত হয় তখন দেখা যায় তেলের দাম অনেক বেড়ে যায়। এজন্য কোম্পানিরা আগে রেটে মাল দিতে পারে না। এই জন্য লিটারে 18 টাকা বাড়ানোর কথা ছিল, সেখানে 14 টাকা ট্যাক্স হিসাব করে এখন 14 টাকা লিটারে বাড়াই দিচ্ছে। কেন এখন বাড়ছে এমন প্রশ্নের জবাবে মিশ্র প্রতিক্রিয়া জানান বিক্রেতারা। আমরা রমজানে আপনার দ্রব্যমূল্যের যে ধরনের নাম নির্ধারণ দেখছি, আমরা হয়তো ভাবলাম যে হয়তো দেশটা অনেকাংশে স্বাভাবিক হয়ে আসবে বা মানুষের ক্রয় ক্ষমতা হয়তো মানুষের নাগালের ভিতরে থাকবে মানুষের, কিন্তু আসলে ঈদের পরপরই আমরা উল্টো চিত্র দেখতে পেলাম যে কিছু কিছু জিনিসের পরিমাণ হঠাৎ করে এমনভাবে বৃদ্ধি পাচ্ছে, মনে হচ্ছে যে তার কোনো লাগাম নেই। সিন্ডিকেটের কারণে তো সবজির দাম বা সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। তবে ক্রেতা বিক্রেতা উভয়ের অভিযোগ, নজরদারি কমে যাওয়ায় সুযোগ কাজে লাগাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। মোটামুটি নিয়ন্ত্রণে আছেন। 2 দিন আগেও 40টা 50টা আছেন। আমরা গতকালকেও তো লস দিলাম। গতকালকে মাল আসছিল এটি 40 টাকা কেজি, 50 টাকা কেজি। আজ আবার মনে করেন একটু দাম বাড়তি। এই সরকারের কাছে আমাদের চাওয়া দাম সবকিছুর দাম একটু কমায় রাখুক, কম থাকলে আমাদের জন্য ভালো হয়। মানে যে হারে সবকিছুর দাম, সবাই অনেক কিছু চাইও পায় না, এইটা কইলে তো আর হয় না। মানে এরকম ইন্টারভিউ তো সবাই নিতেছে, বাট দাম তো আর কমতেছে না। অন্তর্বর্তী সরকার দ্রুত এটি সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন এমন প্রত্যাশা সবার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
প্রাচ্যের ডান্ডিখাত শিল্পনগরী নারায়ণগঞ্জ নাগরিকদের সঠিক সেবা প্রদান রয়েছে নানা প্রতিবন্ধকতা। শহরে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা এবং ফুটপাত ও সড়ক রয়েছে হকারদের দখলে। এতে অপরিকল্পিত শহরে পরিণত হয়েছে নারায়ণগঞ্জ শহর। রোমান চৌধুরীর তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন লাবণ্য মুস্তাফিজ। নারায়ণগঞ্জ শহরের মোড়ে মোড়ে রয়েছে 10 থেকে 12টি অবৈধ যানবাহনের স্ট্যান্ড। ফুটপাত ও সড়ক রয়েছে হকারদের দখলে। যত্রতত্র ময়লা ও আবর্জনার স্তূপ। সব মিলিয়ে প্রাচ্যের ডান্ডিখাত শিল্পনগরী নারায়ণগঞ্জ দিন দিন বসবাসের জন্য অযোগ্য হয়ে পড়ছে। এতে নাগরিকদের পদে পদে হয়রানি সহ নানা অস্বস্তিতে ভুগতে হচ্ছে। তো পরিমাণে যে হকার বসে থাকে, আমরা জনগণ হাঁটতে পারি না। দেখা গেছে আবার পার্কিংয়ের যে সমস্যা, এগুলি বড় বড় বিল্ডিং করছে ঠিক আছে, কিন্তু তার পার্কিং না থাকার কারণে ওই গাড়িগুলো তার রাস্তার মধ্যে রাখে। এত জনগণ কী করতেছে, ওই লেক থুয়ার রাস্তায় নেমে হাঁটতে হইতেছে। এই ময়লা ভাগার পরিণত এগুলো আমরা চাই যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যদি এটা একটা সুরাহা হয়, তাহলে আমরা নারায়ণগঞ্জবাসী একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। বিশৃঙ্খল নগরের পরিণত হয়ে গেছে নারায়ণগঞ্জ শহর। আমরা চাই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটার একটা ব্যবস্থা নেয়, নারায়ণগঞ্জকে একটি সুন্দর সুষ্ঠু একদম পরিকল্পিত শহর কীভাবে করতে পারে, এই জন্য তারা যাতে দ্রুত পদক্ষেপ নেয়। অপরিকল্পিত নগরায়ন ও অনিয়মের নগরীতে পরিণত হওয়া এই শহরকে বসবাসযোগ্য করে তুলতে নানান পরামর্শ দিলেন এই নগর পরিকল্পনাবিদ। মহাপরিকল্পনার মাধ্যমে আমরা আসলে আগামীতে কোন জায়গাগুলোতে সড়ক করা যেতে পারে বা অন্য অন্য বহুমাত্রিক পরিবহনের ক্ষেত্রে কি কি পরিবর্তন আনা যেতে পারে, ওয়াটার ট্রান্সপোর্ট, রোড ট্রান্সপোর্ট, রেল ট্রান্সপোর্ট কী হবে, সেই বিষয়গুলো এই মহাপরিকল্পনায় চলে আসবে এবং পাশাপাশি ব্যবস্থাপনাটা কী হবে সেই একটা সার্বিক গাইডলাইন আমরা পাবো এই মহাপরিকল্পনার মাধ্যমে, যেটি আগামী 20 বছরের জন্য। অচিরেই প্রতিবন্ধকতা দূর করে নাগরিক সেবা নিশ্চিত করা হবে বলে আশা নগরবাসীর। লাবণ্য মুস্তাফিজ, এশিয়ান টেলিভিশন। সৌদি আরবের সাথে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের প্রস্তুতি। বৃহস্পতিবার ইরানে সফররত সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সাথে সাক্ষাৎকারে এই কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সফররত প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান ক্রাউন প্রিন্স এবং কার্যত শাসক মোহাম্মদ বিন সালমানের ভাই। বৃহস্পতিবার বিকেলে তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির সাথে দেখা করে সৌদি আরবের বাদশাহ সালমানের বার্তা উপস্থাপন করেন। এ সময় তিনি বলেন, আমরা বিশ্বাস করি ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক উভয় দেশের জন্যই লাভজনক হবে। আয়াতুল্লাহ খামেনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্কের সম্প্রসারণের ক্ষেত্রে শত্রু রয়েছে। এই প্রতিকূলতা কাটিয়ে উঠতে আমরা এর জন্য প্রস্তুত। ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ প্রসঙ্গ। বৃহস্পতিবার গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে 34 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে একই পরিবারে 13 জন রয়েছে। 6 সপ্তাহ ধরে ত্রাণ ও মানবিক অবরোধ থাকায় তীব্র খাদ্য সংকট সৃষ্টি হয়েছে সেখানে। এই অবস্থার অবরুদ্ধ এই উপত্যকায় আসন্ন দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ, জানাচ্ছেন জামাল নূর। 6 সপ্তাহের বেশি সময় ধরে গাজাকে সব রকমের খাবার, ওষুধ ও মানবিক সহায়তা থেকে বিচ্ছিন্ন করে রেখেছে ইসরায়েল। বিধ্বস্ত গাজার ছিটমহলে থাকা বাস্তুচ্যুত পরিবারগুলি অসহনীয় দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। সন্তানদের ন্যূনতম খাবার খাওয়াতে পারছেন না এখানকার বাবা মায়েরা। সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাজার খালি হয়ে গেছে। জাতিসংঘ আসন্ন দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করে দিয়ে ইসরায়েলের এ অমানবিক আক্রমণের নিন্দা জানিয়েছে। জাবালিয়ার এই আশ্রয় কেন্দ্রে 350 জন বাস্তুচ্যুত ফিলিস্তিনি রয়েছেন। এই আশ্রয় শিবিরের খাবার সরবরাহকারীদের জন্য এই 350 লোককে একবেলা খাবার দিতে হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে এসব আশ্রয় শিবিরেও বোমা হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। বেসামরিক ও মানবিক সাহায্য কেন্দ্রের উপর অব্যাহত হামলায় দক্ষিণ খান ইউনিসে তাঁবুতে আশ্রয় নেয়া 13 সদস্যের আরও একটি পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। 12টি সাহায্য সংস্থার একটি দল বলছে, গাজা আমাদের প্রজন্মের সবচেয়ে খারাপ মানবিক ব্যর্থতাগুলির মধ্যে একটি। গাজার উত্তর অংশে বাস্তুচ্যুত পরিবারগুলির একটি স্কুলের আশ্রয় কেন্দ্র সহ শহরের পূর্ব অংশে দিনব্যাপী ঘরবাড়ি ধ্বংস করে চলেছে ইসরায়েলি বাহিনী। ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়া অনেক মানুষ এই কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাবার, পানি এবং চিকিৎসা না পেয়ে কাতরাচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 18 মাস ধরে ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধে 51,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং লক্ষাধিক আহত হয়েছে। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা ও বর্বরচিত হামলায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। রাজধানী মিরবাগ হাউজিং সোসাইটির পক্ষ থেকে মিরবাগ দারুল আমান মসজিদের সামনে থেকে এই মিছিল বের হয়। গণহত্যা বন্ধের দাবিতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি এই মিছিলে অংশগ্রহণ করেন। ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। জানাবো খেলার সংবাদ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের জন্য সিলেটে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী রবিবার শুরু হবে এই টেস্ট, তাই অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন শান্তরা। যদিও সকালে বৃষ্টির কারণে কিছুটা দেরিতে শুরু হয় অনুশীলন। টাইগারদের নতুন ফিল্ডিং কোনো ব্যাডমিন্টন অনুশীলনে উপস্থিত ছিলেন। শুধু ফিল্ডিং নয়, বোলিং ও ব্যাটিংয়েও লম্বা সময় অনুশীলন করেন মমিনুল, তানজিম, সাকিবরা। এদিকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করছে জিম্বাবুয়ে। গতকাল সিলেটে অনুশীলনের করছে দলটি। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার, মন্তব্য শামসুজ্জামান দুদুর। ভোটে যেতে প্রস্তুত জামায়াতের, বললেন গোলাম পরওয়ার। মাথায় কাফন বেঁধে দেশ জুড়ে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল, 6 দফা দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। বৈদেশিক সম্পর্ক ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছেন কূটনৈতিকরা, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। এবং দাম বাড়লেও কমেনি ভোজ্য তেলের সংকট, বেড়েছে পেঁয়াজের দর, সবজির সরবরাহ কম, স্বাভাবিক মুরগির বাজার। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।